আগামী জাতীয় সংসদ নির্বাচন ও দেশের সমসাময়িক পরিস্থিতি নিয়ে বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেল 4:30টার পরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক শুরু হয়। প্রথমে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল অংশ নেন। জামায়াতের সঙ্গে বৈঠক শেষে এনসিপির প্রতিনিধি দল এবং সর্বশেষ বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা। পৃথক এই বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি, নির্বাচন ইত্যাদি বিষয় নিয়ে আলোচিত হয়। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, প্রধান উপদেষ্টা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক উৎসবমুখর নির্বাচন আয়োজন ও জাতিকে তা উপহার দেওয়ার অঙ্গীকার আবার তুলে ধরেছেন। এছাড়া সংস্কার, বিচার এবং নির্বাচন এই তিনটিকে অন্তর্বর্তী সরকার মূল কাজ হিসেবে নিয়েছে বলে দলগুলোকে আশ্বস্ত করেন প্রধান উপদেষ্টা। প্রেস সচিব বলেন, নির্বাচনের কোনো বিকল্প নেই, নির্দিষ্ট সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোকে বলেছেন, নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র হলে তা হবে জাতির জন্য দুর্ভাগ্যজনক। প্রধান উপদেষ্টা জানিয়েছেন, স্পষ্টভাবে জানিয়েছেন, তিনি জাতির উদ্দেশ্যে ভাষণে নির্বাচনের যে সময় ঘোষণা করেছেন, নির্বাচন সেই সময়ের মধ্যে হবে। সকল রাজনৈতিক দলকে প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে আবারও তার প্রতিশ্রুতি জানিয়েছেন। তিনি বলেছেন, নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই। কেউ যদি নির্বাচনের কোনো বিকল্প নিয়ে ভাবে, সেটা হবে এই জাতির জন্য গভীর বিপজ্জনক। নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। এছাড়া বৈঠকে জাতীয় পার্টি নিয়ে কোনো আলোচনা হয়নি বলেও জানান মির্জা ফখরুল। সন্ধ্যা 7:15 বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলটি প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় প্রবেশ করেন। প্রতিনিধি দলে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বরচন্দ্র রায়, আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু ও ডাক্তার AZM জাহিদ হোসেন। জামায়াত ইসলামের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রায় ঘণ্টাব্যাপী এই বৈঠকে আগামী জাতীয় নির্বাচন ও সমসাময়িক বিভিন্ন বিষয় উঠে এসেছে। সন্ধ্যায় বৈঠক শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে ব্রিফ করেন জামায়াত ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি জানান, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করার জন্য করণীয় বানচালের ষড়যন্ত্র মোকাবেলা নিয়ে আলোচনা হয়েছে। প্রধান উপদেষ্টা 3টি বিষয়ে গুরুত্ব দিচ্ছেন: সংস্কার, বিচার এবং সুষ্ঠু নির্বাচন। তাহের বলেন, একটা নীল নকশা নির্বাচনের দিকে যাচ্ছে কিনা এমন প্রশ্ন উঠছে। লন্ডনে নির্বাচনের তারিখ ঘোষণা, এটি একটি নজিরবিহীন ঘটনা। সরকার নিরপেক্ষতা এনে এখানে ক্ষুণ্ণ হয়েছে। পরিকল্পিত নির্বাচন হলে গণতন্ত্রকামী মানুষের পক্ষে নির্বাচনে অংশ নেওয়া সংকুচিত হয়ে যাবে। ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক করা 31টি দলের মধ্যে 25টি দল পিআর পদ্ধতিতে নির্বাচন চায় জানিয়ে তিনি বলেন, কেউ শুধু উচ্চকক্ষে চায়, জামাত সহ অনেকে উভয় কক্ষে পিআর চায়। কেন্দ্র দখল ঠেকাতেই নতুন পদ্ধতিতে নির্বাচন জরুরি। নির্বাচন আবার করা যায় কিনা সেরকম উদ্যোগ করছে। আমরা এবারে স্পষ্ট বলি, কোন নীল নকশা বাংলাদেশে বাস্তবায়িত হবে না, হতে দেওয়া হবে না। এবং এই সরকারকে জাতিকে নিয়ে সেই উদ্যোগ নিয়ে সেই পরিস্থিতিকে নিশ্চিত করতে হবে। আর যদি সেরকম একটি সুষ্ঠু, অবাধ নির্বাচনের দিকে না গিয়ে দেশ যদি পরিকল্পিত একটি ডিজাইন ইলেকশনের দিকে যায়, তাহলে গণতন্ত্রকামী, দেশপ্রেমিক, ভারত বিরোধী শক্তির পক্ষে এরকম পরিকল্পিত নীল নকশার নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগটা সংকুচিত হয়ে যাবে, যা দেশের জন্য কোনোভাবেই কল্যাণকর হবে বলে আমরা মনে করি না। জামায়াত ইসলামের পরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। পরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে বৈঠকের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব। তিনি জানান, অভ্যুত্থানের 1 বছর পরেও পুনর্বাসন নিরাপত্তা নিশ্চিত হয়নি। নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়েছে। অভ্যুত্থানে অংশ নেয়া প্রবাসীদের আইনি সহায়তা দেওয়ার দাবি জানানো হয়েছে। নির্বাচন কমিশনের সক্ষমতা এবং নিরপেক্ষতা বজায় রাখতে প্রধান উপদেষ্টাকে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে
জানিয়ে আদিব বলেন, জুলাই সনদের আইনি এবং সাংবিধানিক ভিত্তির জন্য গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়েছেন এনসিপি। নির্বাচন কমিশন তাদের সক্ষমতা এবং নিরপেক্ষতার বিষয় যেন প্রধান উপদেষ্টা ভূমিকা রাখেন, কারণ আপনারা দেখতে পাচ্ছেন কিছুদিন পূর্বেও একটি নির্বাচন করার পূর্বে যা সীমানা নির্ধারণ নিয়ে ইসি ভবনের মধ্যে যেভাবে হচ্ছে অন্য পক্ষকে যেভাবে হামলা করা হয়েছে, সেই বিষয়টি আসলে ইসির সক্ষমতা এবং একই সাথে তার নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন আসছে। জাতীয় পার্টি আওয়ামী লীগকে নির্বাচনে আনার জন্য প্রকাশ্যে একটা নিষিদ্ধ সংগঠনের বিষয়ে প্রকাশ্যে অবস্থান নিছে। ফলশ্রুতিতে নিষিদ্ধ সংগঠনের বিষয়, সন্ত্রাসী কার্যক্রমের বিষয়ে সুস্পষ্ট অবস্থান নেওয়া এবং বিগত সময় অবৈধ সংসদকে বৈধতা দানের তাদের যে পদক্ষেপ, সে বিষয়গুলো আমলে নিয়ে জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম যেন স্থগিত করার বিষয়ে সরকার আরও বেশি কার্যকর হয়, সেই বিষয়টি আমরা প্রধান উপদেষ্টাকে আমলে নেওয়ার জন্য বলেছি। নির্বাচন হতে দেয়া হবে না এমন উক্তি ফ্যাসিবাদ বিরোধী ঐক্যকে দুর্বল করার পাশাপাশি ফ্যাসিবাদীদের পুনঃপ্রতিষ্ঠিত হতে উৎসাহিত করবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, নির্বাচন বাধাগ্রস্ত করতে অনেক ষড়যন্ত্রের ডালপালা গজাতে শুরু করেছে, তবে জনগণ পাশে থাকলে কোনো ষড়যন্ত্রই বিএনপিকে দাবিয়ে রাখতে পারবে না বলে আশা প্রকাশ করেন তিনি। দলের প্রতিষ্ঠাবার্ষিকী আলোচনা সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। ইউসুফ আলী রিপোর্ট। ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। আমরা কারো হুমকিতে মাথা নত করতে বাংলাদেশের মানুষ রাজি নয়। সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, কেউ কেউ ফ্যাসিবাদীদের সঙ্গে সুর মিলিয়ে কথা বলে তাদের উৎসাহিত করছে। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে নানা রকম ষড়যন্ত্রের ডালপালা মেলতে শুরু করেছে। তবে জনগণের সঙ্গে সম্পর্ক থাকলে আমরা বিশ্বাস করি কোনো ষড়যন্ত্র এই বিএনপির অগ্রযাত্রাকে রুখতে পারবে না ইনশাআল্লাহ। তিনি বলেন, নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করায় তা বানচাল করতে ষড়যন্ত্রের ডালপালা গজাতে শুরু করেছে। অন্তর্বর্তীকালীন সরকার যখন জনগণের অধিকার প্রতিষ্ঠার পথে হাঁটছে, তখন কোনো রাজনৈতিক দল নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠার পরিবর্তে তাদের দলীয় স্বার্থ চরিতার্থ করার জন্য নানা শর্ত আরোপ করছে। আমাদের আত্মজিজ্ঞাসা করা দরকার, নির্বাচন হতে দেওয়া হবে না এই ধরনের উচ্চারণ ফ্যাসিবাদ বিরোধী শক্তির ঐক্যকে দুর্বল করবে, নাকি পলাতক ফ্যাসিবাদী অপশক্তির পুনরুত্থানের প্রাসঙ্গিকতা তৈরি করবে? ষড়যন্ত্রকারীরা যাতে সুযোগ না পায় সে কারণে ঐক্য ধরে রাখতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান তারেক রহমান। পরাজিত পলাতক অপশক্তি কিন্তু সুযোগের অপেক্ষায় ওত পেতে রয়েছে। পলাতক স্বৈরাচারের মতন বিএনপির বিজয় ঠেকানোর অপরাজনীতির পরিবর্তে আসুন আগে নির্বাচনের মাধ্যমে জনগণের বাংলাদেশে জনগণের কাছে দায়বদ্ধ সরকার গঠন করি সকলে মিলে। এরপর রাজনৈতিক দলগুলোর আরও সকল যৌক্তিক দাবিগুলোর সমাধানের পথ খুঁজি আমরা। দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আদর্শ অনুসরণ করে বিএনপি আগামী দিনে মানুষের অধিকার আদায়ে কাজ করে যাবে বলেও উল্লেখ করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রতিষ্ঠা বার্ষিকীর এই দিনে জনগণের কাছে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, গণতন্ত্র, ন্যায় বিচার, আইনের শাসন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার পথ থেকে বিএনপি যেমন অতীতে বিচ্যুত হয়নি, ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা বিচ্যুত হব না। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। সহকর্মীবৃন্দ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নির্বাচন বানচালের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে এই মন্তব্য করেন তিনি। সুষ্ঠু নির্বাচন আয়োজনে আইন শৃঙ্খলা বাহিনীর প্রয়োজনীয় আরো জানাচ্ছেন রাকিব হাসান। সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক।
আমরা হলো আজকে ছিল বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান আইন শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে সভায়। এই আমরা দায়িত্ব নেওয়ার পরে 1604টা অবরোধ হয়েছে রাস্তায়, এটা করতে 123টা সংগঠন। আমাদের আপনাদের মাধ্যমে একটা অনুরোধ, এইগুলি যদি তারা রাস্তায় না করে, যে রাস্তাটা কিন্তু জনভোগের সৃষ্টি করে। এই যানজটের কিন্তু একটা বড় কারণ হলো একটা রাস্তা যদি একটা কোনা ব্লক হয়ে যায়, পুরো ঢাকা শহর কিন্তু এফেক্টেড হয়ে যায়। জাতীয় নির্বাচন কতটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও নিরাপদ হবে তা অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর উপর নির্ভর করে জানিয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা প্রদান ও আইনশৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা করে যাবে। কতটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ এবং নিরাপদ হবে তা নির্ভর করে নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলির উপর। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী নির্বাচনে নিরাপত্তা প্রদান ও আইন শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা করে যাবে। এক্ষেত্রে আমরা সম্পূর্ণ প্রস্তুত। ফ্যাসিস্ট সরকারের পতনের পর রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্য ছিল তা ধরে রাখতে হবে জানিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। কিছু সংখ্যক লোক যে পার্টিটার কার্যকলাপ নেই, তারা তো চাবি নির্বাচনটা ভঙ্গ করার জন্য, তারা তো অবশ্যই চাইবে। মানে এদেরও একটা সংখ্যা তো রয়ে গেছে। এখন এই সংখ্যাটারে প্রতিহত করার দায়িত্ব হলো রাজনৈতিক দল এবং আপনাদের সবাই মিলে, আমাদের সবাই মিলে যেন কেউ এইটা নির্বাচনটারে যেন কোনো রকমের বাধাগ্রস্ত করতে না পারে। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন নিয়ে এখনো সংশয় রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে রাজধানী আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন তিনি। রিজভী বলেন, প্রশাসনের বিভিন্ন স্তরে দোষরা এখনও রয়ে গেছে যারা নির্বাচনে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করবে। সুষ্ঠু নির্বাচন আয়োজনে সুচারুভাবে প্রস্তুতি নিচ্ছে বলেও নির্বাচন কমিশন আশ্বস্ত করেছে বলেও জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। যে দোসররা এখানে কি ধরনের তারা অবস্থান করছে, তারা কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে কিনা, এগুলো আমরা তাদেরকে প্রশ্ন করেছি। তিনি বলেছেন যে না, আমরা সব কিছু বিবেচনা করে সব কিছু দেখে শুনে যাতে স্বচ্ছতার ক্ষেত্রে, একটা মানে ট্রান্সপারেন্সির ক্ষেত্রে কোনো ধরনের যাতে কোনো বিঘ্ন না ঘটে, কোনো ধরনের কোনো কালিমা যাতে লিপ্ত না হয়, সে ব্যাপারটা তারা সুচারুভাবে তারা দেখছেন। এবং একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য যে প্রস্তুতি দরকার, নির্বাচন কমিশন সেই প্রস্তুতি তারা গ্রহণ করছেন। সে ব্যাপারে তাদের যথেষ্ট আত্মবিশ্বাস রয়েছে, কমিশনের যথেষ্ট আত্মবিশ্বাস রয়েছে। দেশে মোট ভোটারের সংখ্যা 12,63,07,504 জন বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি। সচিব জানান, এক বছরে দ্বিতীয়বারের মতো হালনাগাদ করা ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সম্পূরক তালিকায় মোট ভোটার 12,63,07,504 জন। এর মধ্যে পুরুষ ভোটার 6,41,04,55 জন, নারী ভোটার 6,22,05,819 জন, তৃতীয় লিঙ্গের ভোটার 1,230 জন। সব মিলে 47,08,858 জন ভোটার বেড়েছে। দেশে মোট ভোটারের সংখ্যা হচ্ছে 12,61,70,900। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে পারে, আপনাদের কৌতূহল থাকার স্বাভাবিক, যে বাড়লো কেন। এটা আমাদের যখন আমরা প্রকাশ করি খসড়াটা, তার পরবর্তীতে যে একটা অন্তর্ভুক্তি হয়েছেন 1,37,642 জন। এনারাও বাদ পড়ার তালিকায় ছিলেন, বাদ পড়া ছিলেন, তারা আবার এটাতে নতুন করে অন্তর্ভুক্ত হয়েছেন। এবং প্রকাশিত তালিকার থেকে 1,038 জনকে কর্তন করা হয়ে গেছেন, যারা প্রকাশিত তালিকার পরবর্তীতে ইন্তেকাল করেছেন বা অন্য কোনো মানে ইন্তেকালই করেছেন, যেটা বাদ গেছে। 1,038 জন, 1,038 জনকে কর্তন করা হয়েছে। আর অন্তর্ভুক্ত হয়েছেন 1,37,642। তার মানে দেখা যাচ্ছে যে আমরা যে বাদ পড়া ভোটারের কথা যেটা বলেছিলাম, তারপরেও অনেকে বাদ গেছিলেন, কিন্তু এখন উৎসাহিত হচ্ছেন এবং নতুনভাবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হচ্ছেন। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি জানান, নুরের অবস্থা আগের তুলনায় ভালো
হলেও এখনো কিছুটা জটিলতা রয়েছে। সকালে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, নুরুল হক নুরুর উপর হামলা গভীর চক্রান্ত, বৃহৎ পরিকল্পনার অংশ। 5 আগস্টের পরাজিত শক্তিরা নানাভাবে নানা কায়দায় তাদের বিষ দাঁত বসানোর চেষ্টা করছে। আরো জানাচ্ছেন ইলিয়াস মাদবর। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থা সম্পর্কে সকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি জানান, নূরের শরীরে 4টি গুরুতর সমস্যা ধরা পড়েছে, তবে তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। বর্তমানে উনি স্টেবল আছেন এবং কথাবার্তা বলছেন বা লিকুইড ডায়েট উনি খেতে পারছেন বা খাচ্ছেন। ওনার যে সমস্যাগুলো ছিল সেটা মূলত 4টা সমস্যা। একটা হচ্ছে ওনার নাকের হাড় ভেঙে গেছিল, ম্যাক্সিলা যেটা মুখের একটা হাড়, একটা ক্রাক আছে, আর ওনার চোখে একটু ইনজুরি, যেটা আমরা সাবকনজাংটিভাল হ্যামোরেজ বলি, সেখানে ডান চোখে এরকম হ্যামোরেজ আছে। আর যেটা নিয়ে আমরা একটু কনসার্ন সেটা হচ্ছে ওনার কিছু ইন্টারক্রেনিয়াল হ্যামোরেজ ছিল, যদিও খুব বেশি না, এটা অল্প পরিমাণে ছিল। এবং আমাদের যে সিটি স্ক্যান পরবর্তীতে আমরা করেছি, আমরা দেখেছি যে এটা রিজলভ হয়ে গেছে মোটামুটি। এদিকে হাসপাতালে নূরের শারীরিক অবস্থার খোঁজখবর নেয়ার পর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, এদেশে জাতীয় পার্টি রাজনীতি করার কোনো অধিকার নেই। সন্ত্রাসী সহিংস কোনো ঘটনা সেখানে ঘটেনি, কিন্তু তার উপরে এই যে আঘাতটা নির্মমভাবে, সেটা যারাই করুক তারা একটা বৃহৎ পরিকল্পনার অংশ বলে আমি মনে করি। 5ই আগস্টের পরাজিত শক্তিরাই আজকে নানাভাবে নানা কায়দায় তারা তাদের বিষ দাঁত বসানোর চেষ্টা করছে। নূরের নিরাপত্তা হুমকিতে রয়েছে, এ কারণে সিঙ্গাপুর বা লন্ডনে নিয়ে তার চিকিৎসা করানোর দাবি জানিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে নুরুল হক নূরকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া হবে। তিনি বলেন, ফ্যাসিস্ট আমলে 22 বার নূরের উপর হামলা হলেও তার সুচিকিৎসা হয়নি। চিকিৎসকরা রয়েছে, তারা অবশ্যই দক্ষ। ইলিয়াস মাদবর, মাই টিভি, ঢাকা। স্থানীয়দের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে মধ্যরাতের পর দুপুরেও উত্তপ্ত হয়ে ওঠে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকা। শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। আহত হয়েছেন প্রক্টর সহ বেশ কয়েকজন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্থগিত করে সকল পরীক্ষা। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আগামীকাল রাত পর্যন্ত 144 ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। ক্যামেরাম্যান মামুনুর রশিদের ছবিতে শামস তাবরিজ উচ্ছ্বাসের রিপোর্ট। লাঠিসোঁটা নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ, সংঘাতে রণক্ষেত্রে পরিণত হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেট এলাকা। শনিবার দেরিতে বাড়িতে প্রবেশ করা নিয়ে বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠে বাড়ির দারোয়ানের বিরুদ্ধে। এরই জেরে রোববার দুপুরে দ্বিতীয় দফায় সংঘর্ষে জড়ায় শিক্ষার্থী ও স্থানীয়রা। বিভিন্ন প্রোপাগান্ডা স্যার মব সৃষ্টি করে, ছাত্ররা বিভিন্ন মব সৃষ্টি করে স্থানীয়দের উপর অতর্কিত হামলা করে রাতের অন্ধকারে। এখানে আমাদের ছাত্রদেরকে নিয়ে যায়, আমরাও নিয়ে যাবো, আমরা বসে সমাধান করব। দফায় দফায় সংঘর্ষে আহত হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রভিসি, প্রক্টর সহ 35 জন শিক্ষার্থী। স্থানীয়দের দেশীয় অস্ত্রের আঘাতে অনেক শিক্ষার্থী রক্তাক্ত হয়, তবে ঘটনাস্থলে দেখা যায়নি আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যদের। দেশীয় অস্ত্র সহযোগে এই স্থানীয় যারা পরপরিচিত হামলা করছে তারা তাদের জীবন নাশের হুমকির কারণ হয়ে দাঁড়াচ্ছে। এর আগে শনিবার রাতে দেরিতে ভবনে প্রবেশ নিয়ে বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের এক ছাত্রীকে মারধরের ঘটনায় এই পরিস্থিতি তৈরি হয়। এরই জেরে স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে জড়ায় তারা। এতে আহত হন 70 জন শিক্ষার্থী। পরবর্তীতে সেনাবাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে আহতদের মধ্যে 21 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে স্থানীয় লোকজন ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি দেখা দেয় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে 144 ধারা জারি করেছে প্রশাসন। সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংলগ্ন হাটহাজারী উপজেলার হাটহাজারী পৌর এলাকা এবং বিশ্ববিদ্যালয় সংলগ্ন 10 কিলোমিটার এলাকার মধ্যে রোববার বিকাল 3টা থেকে সোমবার রাত 12টা পর্যন্ত 144 ধারা বহাল থাকবে। দুপুরে বিশ্ববিদ্যালয়ের 2 নং গেট এলাকায় দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের পর এই সিদ্ধান্ত নেয় উপজেলা প্রশাসন।
এদিকে হামলা ও পাল্টা হামলার পর বিশ্ববিদ্যালয় এলাকায় টহল দিচ্ছে যৌথ বাহিনী। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। ডেঙ্গু আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় আরও 4 জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 568 জন। এখন পর্যন্ত ডেঙ্গুতে 122 জনের মৃত্যু হয়েছে। এছাড়াও হাসপাতালে ভর্তি হয়েছেন 31,476 জন। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয় 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 568 জন। এর মধ্যে বরিশাল বিভাগে 110 জন, চট্টগ্রাম বিভাগে 93 জন, ঢাকা বিভাগে 114 জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে 67 জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে 82 জন, খুলনা বিভাগে 42 জন, ময়মনসিংহ বিভাগে 16 জন, রাজশাহী বিভাগে 39 জন এবং সিলেট বিভাগে 3 জন ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী চলতি বছর 1 জানুয়ারি থেকে রোববার পর্যন্ত ডেঙ্গুতে মোট 122 জন মারা গেছেন। এবার ছাত্র সংসদ নির্বাচন প্রসঙ্গ। দিন যত যাচ্ছে ততই জমে উঠছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন। প্রার্থীদের জমজমাট প্রচারণায় সরগরম ঢাবি ক্যাম্পাস। ইশতেহারে দেয়া নানান অঙ্গীকার নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। তবে ভোটাররা বলছেন দেখে শুনে যোগ্য প্রার্থীকেই ভোট দিতে মুখিয়ে শিক্ষার্থীরা। অন্যদিকে প্রার্থীদের মধ্যেও রয়েছে আচরণবিধি লঙ্ঘন সহ নানান অভিযোগ। বিস্তারিত আরও তুলে ধরছেন শিমুল খান তার রিপোর্টে। প্রচারণায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাল্টা অভিযোগের মধ্য দিয়ে চলছে ডাকসুর ভোটের প্রচারণা। সকাল থেকে রাত বিচ্ছিন্নভাবে পদপ্রার্থীরা নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। নানা ধরনের লিফলেট এবং হ্যান্ডবিল নিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন প্রার্থীরা। হলপাড়ায় প্রচার চালান ডাকসুর ভিপি প্রার্থী বিনিয়ামিন মোল্লা। লেভেল প্লেয়িং ফিল্ড ঠিক নেই এমন অভিযোগ করেন এই প্রার্থী। ডাকসুটাও এত সহজে আসে নাই, অনেক ফাইট করতে হয়েছে। তো শিক্ষার্থীরা অবশ্যই এই নির্বাচনের ভিতর দিয়ে ওনাদের প্রকৃত বন্ধু যারা তাদেরকেই নির্বাচিত করবেন। এদিকে নির্বাচনের সময় বিশ্ববিদ্যালয়ের ছুটিকে কেন্দ্র করে নানা অভিযোগ করেন এজিএস প্রার্থী তানভীর আল হাদি মায়েত। অনাবাসিক শিক্ষার্থীরা যারা আছেন বা আবাসিক শিক্ষার্থীদের মধ্যে যারা দীর্ঘ ছুটি পান নাই তারা কিন্তু বাড়ি চলে যাওয়ার একটা প্রবণতা তাদের মধ্যে দেখা যাবে। এর কারণে ভোটের উপর অবশ্যই প্রভাব পড়বে। এদিকে ছাত্র শিবির সমর্থিত জিএস প্রার্থী SM ফরহাদের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেছেন আরক প্রার্থী BM ফাহমিদা আলম। প্রার্থিতার বৈধতা নিয়ে রিট শুনানির জন্য আগামী মঙ্গলবার দিন ধার্য করেন হাইকোর্ট। এই বিষয় নিয়ে গণমাধ্যমে কথা বলেন SM ফরহাদ। অপরাধকে ঢাকবার জন্য আর কোনো ইস্যু না পেয়ে সেই ছাত্র শিবির নিয়ে মিথ্যাচার করে যাচ্ছেন। এটি নিয়ে আমরা বিচলিত নয়। শিক্ষার্থীরা এটির জবাব 9 সেপ্টেম্বর দেবে ইনশাআল্লাহ। নির্বাচনের আচরণবিধি অনুযায়ী প্রতিদিন রাত 11টা পর্যন্ত প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। 7 সেপ্টেম্বর পর্যন্ত চলবে প্রচার। 9 সেপ্টেম্বর ডাকসুর নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে। শিমুল খান, মাই টিভি, ঢাকা। যাব প্রবাসী সংবাদে। জমকালো কুচকাওয়াজ ও দেশাত্মবোধক অনুষ্ঠানের মাধ্যমে মালয়েশিয়ার 68তম স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। দেশটির স্বাধীনতা দিবসের এবছরের প্রতিপাদ্য ছিল মালয়েশিয়া মাদানী, আজম ও ইখলাস, যা দেশের ঐক্য, মানবিক মূল্যবোধ ও উন্নয়নের প্রতি গভীর অঙ্গীকারকে তুলে ধরেছে। প্রতিনিধি আশরাফুল মামুন জানান, পুত্রজায়ার দাতারান পুত্রজায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে হাজার হাজার মানুষের সমাগম ঘটে, যা মালয়েশিয়ার ঐক্য ও সমৃদ্ধির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে। বিশিষ্ট অতিথিদের আগমনের পর মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিম এবং রানী রাজা জারিথ সোফিয়া অনুষ্ঠানে যোগদান করেন। প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম, উপপ্রধানমন্ত্রী দাতুক সেরি ডক্টর আহমদ জাহিদ হামিদি এবং দাতুক সেরি ফাদিল্লা ইউসুফ সহ মন্ত্রিসভার সদস্য, কূটনীতিক এবং বিদেশি গণ্যমান্য ব্যক্তিবর্গ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মালয়েশিয়ায় প্রবাসী ক্রিকেটারদের নিয়ে শুরু হওয়া বিডি এক্সপার্টস ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করলেন বাংলাদেশ জাতীয় টেস্ট ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মমিনুল হক। প্রতিনিধি আশরাফুল মামুন জানান, কুয়ালালামপুরের অদূরে UKM ক্রিকেট ওভালে 16 দলের এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মমিনুল হক। কুয়ালালামপুর, মালাক্কা, পেনাং,
পাহাং সহ বিভিন্ন রাজ্য থেকে আসা প্রবাসী ক্রিকেটাররা ভিন্ন ভিন্ন নামে অংশ নেয় এই খেলায়। এ সময় মমিনুল হক বলেন, এটা প্রবাসীদের জন্য দারুণ এক মিলন মেলা। কর্মব্যস্ত প্রবাসীরা মানসিক প্রশান্তি ও বিনোদনের সুযোগ পাবে এর মাধ্যমে। আমার কাছে মনে হয় আপনার প্রতি বছরে অথবা 3, 4, 5 পর এরকম আয়োজন করা ভালো, কারণ প্রবাসীরা এই দেশে যখন থাকে তারা, আপনারা জানেন, আমার চেয়ে বেশি জানেন যে ওনারা রাত দিন 24 ঘন্টা পরিশ্রম করে। তো এরকম একটা রিক্রিয়েশনের জন্য একটা টুর্নামেন্ট আয়োজন করে সবাই মিলে, তো এটা একটা খুব ভালো উদ্যোগ আমার কাছে মনে হয়। অ্যাটলিস্ট তারা যে এত কষ্ট করার পরে যে একটু মাঠে এসে ক্রিকেট খেলবে, ওই জিনিসটা এনজয় করে, ওটার জন্য খুব ভালো একটা উদ্যোগ। যারা এই জিনিসটা আয়োজন করেছেন তাদেরকে অবশ্যই সাধুবাদ দেওয়া উচিত, যদিও জিনিসটা এই জানে, কিন্তু তাদের, আমার কাছে মনে হয় তাদের সাধুবাদ দেওয়া উচিত জিনিসটা।